নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি। আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার ছোট ছোট ভাই বোন এবং আমার দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত। যিনারা আমার প্রতিদিনের শ্রোতা বন্ধু, তাঁদের উদ্দেশ্যে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আর যিনারা আজ আমার চ্যানেল নতুন দেখছেন বা শুনছেন, তাঁদের উদ্দেশ্যে বলবো তাঁদের জানাই অসংখ্য অসংখ্য স্বাগত এবং অভিনন্দন এবং ভালোবাসা। আমার এইরূপ চ্যানেলে বিভিন্ন ধরনের ভৌতিক এবং অলৌকিক গল্প কিংবা নীতিমূলক গল্প নিয়ে উপস্থিত হই আমি। যদি এইরূপ গল্প পেতে চাও সবসময়ের জন্য, যারা নতুন শ্রোতা বন্ধু, তাঁদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দিও। তাহলে আমি যেইরূপ গল্প যখনই নিয়ে উপস্থিত হব, সময় মতো সেগুলো পেয়ে যাবে নোটিফিকেশান আকারে। তো আগের দিন আমরা সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা মুরারিবাবুর মোটর গাড়ি নিয়ে আলোচনা করেছিলাম, তার কিছুটা দেখেছিলাম। আজকে তার সেকেন্ড পার্ট আমরা দেখব। আর হ্যাঁ বন্ধুরা, আমরা গল্পটা শুরু করার আগে আরেকটা কথা বলতে চাই। আমার গল্প বলার ধরন যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার মুখ থেকে যদি তোমাদের কোনো গল্প জানা থাকে বা কোনো ঘটনা জানা থাকে, সেগুলো কিন্তু আমাকে পাঠাতে পারো আমার ইমেল আইডিতে। অবশ্যই আমার চ্যানেলের ডেসক্রিপশান বক্সে আমার ইমেল আইডি দেওয়া রয়েছে। সেই ইমেল আইডিতে আপনার নাম এবং কোথা থেকে পাঠাচ্ছেন সেটা অবশ্যই লিখে দেবেন এবং গল্পটা ইমেল আকারে পাঠাতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে তাহলে আমরা আজ শুরু করছি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা মুরারি বাবুর মোটর গাড়ির সেকেন্ড পার্টটা। দুপুর নাগাদ খিদে পেলে তখন রাধাকান্ত বাবুর বাড়ি চললেন। বাড়িটা তার চেনা। পিছনে ফাঁকা বিশাল মাঠের ওপাশে গঙ্গা। এক টেরে ভাড়া সুন্দর জায়গায় বাড়ি করেছেন রাধাকান্ত বাবু। মুরারিবাবুর অফিসের সহকর্মী ছিলেন ভদ্রলোক। একই সঙ্গে অবসর নিয়েছেন চাকরি থেকে। গোলমাল হইচই পছন্দ করেন না বলে এবং কম দামে জমি পেয়ে এত দূরে বাড়ি করেছেন। দুই বন্ধুতে প্রচুর সুখ দুঃখের কথা হলো, আহারাদিও হলো ভালো রকমে। তারপর বিকেলে গাড়ি চাপিয়ে রাধাকান্ত বাবু এবং তাঁর বাড়ির সবাইকে সারা এলাকা তিনি ঘোরালেন। রাধাকান্ত বাবু তাকে রাতে থেকে যেতে বলবেন, সে তো জানা, কিন্তু মুরারিবাবু খেয়ালি এবং গোঁ ধরা মানুষ বরাবরেরই। হঠাৎ মাথায় ঝোঁক চেপে গেল কলকাতা ফিরবেন। তখন সন্ধে হয়ে আসছে, 6:30 বাজে। রাধাকান্ত বাবু পথে ডাকাতের ভয় দেখিয়েও কাবু করতে পারলেন না মুরারিবাবুকে। মুরারিবাবু বেরিয়ে পড়লেন। কাচরাপাড়া পৌঁছতে বড়জোর 8 ঘন্টা লাগার কথা, কিন্তু অবাক হয়ে দেখলেন সম্ভবত রাস্তা ভুল করে ফেলেছেন। দুধারে বিরাট সব গাছ। ফাঁকা মাঠের মধ্যে দূরে দূরে কোনো বাড়ির আলো দেখা যাচ্ছে। ব্যাপারটাই কি? আন্দাজ করে এগিয়ে এক জায়গায় বাঁ দিকে মোড় নিলেন। কিন্তু চলেছেন তো চলেছেন, সেই দুধারে বড় বড় গাছ, ফাঁকা মাঠ এবং আলোজোড়া বালিগুলো এবার অনেক দূরে দেখা যাচ্ছে। আবার ডাইনে ঘুরলেন। এ রাস্তার ধারে কোনো ল্যাম্পপোস্টই নেই। ঘন অন্ধকার জমেছে ততক্ষণে। হেডলাইটের আলোয় শুধু ঝোপঝাড় আর মাঝে মাঝে ইট খোলা ভেসে উঠছে, কিন্তু কোথাও জনপ্রাণীর দেখা নেই। ঘড়ি দেখলেন, 8টা বাজছে। এবার একটু অস্বস্তি হলো মুরারিবাবুর। দূরে একটা আলো জ্বালা বাড়ি দেখা যাচ্ছিল, সেদিকেই এগিয়ে চললেন। বাড়িটা ওই রাস্তার ধারে বলেই মনে হচ্ছিল, কিন্তু যত যাচ্ছেন বাড়িটার দূরত্ব যেন একই জায়গায় থেমে যাচ্ছে। স্পিড বাড়িয়ে দিয়েছেন গাড়ি, মনে হচ্ছে ঘন্টায় 50 মাইলেরও বেশি গতি। এই গাড়ির পক্ষে এই গতি চরম। ইঞ্জিন গরম হয়ে উঠেছে। হঠাৎ দুর্ঘটনা ঘটে গেলে বিপদে পড়তে পারেন, তাই একটু সংযত হলেন মুরারিবাবু। তারপর হঠাৎ এক সময় একটা ব্যাপার তিনি টের করে শিউরে উঠলেন।
গাড়িটা যেন তাঁর আয়ত্তে নেই, আপনা আপনি চলেছে। স্পিড কমাতে গিয়ে টের পেলেন কমল না। ব্রেক কষলেন ভয় পেয়ে, কিন্তু আশ্চর্য, ব্রেক কষাও গেল না। স্টিয়ারিংটাও যেন অন্য কেউ ধরে আছে, কারণ সামনে বাঁক দেখে তিনি ঘোরাবার জন্য তৈরি হতে না হতে স্টিয়ারিং নিজে থেকে ঘুরতে শুরু করল। তখন তিনি আটকে উঠে হাত সরিয়ে নিলেন। আশ্চর্য এবং পরম আশ্চর্য, স্টিয়ারিং যেখানে যেমন ঘোরার ঘুরছে, কোথাও গাড়িটা ধাক্কা খাচ্ছে না। তারপরই ঘটল আরো অদ্ভুত ব্যাপার। আচমকা একটা ব্রিজের আগে ভাঙাচোরা জায়গায় গাড়িটার ব্রেক আপনা আপনি শব্দ তুলে গতি সামলানো হলো এবং জায়গাটা পেরিয়ে ব্রিজে ওঠার পর হ্যাঁচ করে গিয়ার টানার শব্দ উঠল। মুরারিবাবু গিয়ারেও হাতটা ঠেকাননি, অথচ মুরারিবাবুর শরীরটা হিম হয়ে গেল। তবু মাথা ঠান্ডা রেখে বসে রইলেন। স্টিয়ারিং, ব্রেক, গিয়ার আয়ত্তে আনার শেষ চেষ্টা তিনি করলেন, কিন্তু পারলেন না। যেন কোনো অদৃশ্য ড্রাইভার তাঁরই জায়গায় বসে গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছেন। এমনি ভয় পেয়ে বাঁদিকে সরে গিয়ে বসলেন। ড্রাইভারের জায়গা ফাঁকা রইল, আর অশরীরী সেই ড্রাইভার স্টিয়ারিং দরকার মতো ঘুরিয়ে এবং গিয়ারে মাঝে মাঝে শব্দ তুলে গাড়িটাকে নিয়ে চলল কোথায় তিনি জানেন না। মুরারিবাবুর মাথা ঝিমঝিম করছিল। হঠাৎ দেখলেন সামনে একটা গাড়ির হেডলাইট দেখা যাচ্ছে এতক্ষণে। তারপর দেখলেন ওটা একটা লরি, প্রচন্ড বেগে আসছে। পাশ কাটিয়ে যাওয়ার সময় তার আলোয় মুরারিবাবু দেখতে পেলেন, স্পষ্ট দেখলেন স্টিয়ারিং এর সামনে তার পাশে মাত্র 1 ফুট তফাতে কে যেন বসে আছে। তার মুখে দাঁড়িগোপ আছে যেন, আর পোশাকটা বিলিতি বলেই মনে হলো। মুখটা লালচে রঙের, এবং সেই অশরীরী ড্রাইভার যে একজন সাহেব তাতে কোনো ভুলই নেই। মুরারিবাবু আর মাথার ঠিক রইল না, গো গো করে অজ্ঞান হয়ে গেলেন। তারপর মুরারিবাবু যখন চোখ মেলে তাকালেন তখন সকাল হয়েছে। অভ্যাস মতো তড়াক করে লাফ দিয়ে উঠে বসলেন। তারপর অবাক হয়ে গেলেন। ভেবেছিলেন নিজের ঘরেই ঘুমোচ্ছিলেন, আজ উঠতে বেলা হয়ে গেছে। এই যা, ঘুম থেকে তুলে দেননি বলেই জটিলকে এক চোট নেবেন ভেবে পা বাড়াতেও যাচ্ছিলেন, কিন্তু ও হরি, এ তো তার নিজের ঘর নয়। জানালা দিয়ে বাইরে যতখানি নজরে আসছে মনে হচ্ছে খুব জঙ্গুলে জায়গা। পাখপাখালি ডাকছে, গাছপালাও দেখা যাচ্ছে খুব ঘন, আর ঘরের ভেতর কেমন একটা পুরনো পুরনো ভাব। প্রকাণ্ড লোহার খাটের ওপর পুরু নারকেলের ছোবড়ার গদি, তার উপর ছোবড়া তেমন একটা তোষক, এবং তার উপর পাতা চাদরটাও খুব ময়লা। মুরারিবাবু উল্টে পাল্টে দেখে নিলেন, বিকৃত মুখে বসে রইলেন। ছ্যাঃ ছ্যাঃ, ঘরের কোনায় একটা আয়না বসানো টেবিল, একটা সেকেলে ঢাউস আরাম কেদারা, রেল স্টেশনের ওয়েটিং রুমে যেমন থাকে ঠিক সেই রূপ। আর দেওয়ালে একটা মস্ত ঘড়ি, ঘড়ির দোলকটা টক 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 করে শব্দ করে দুলছে। বাজছে 7:30। এবার সব মনে পড়ল মুরারিবাবুর। রাতের সেই অদ্ভুত দুঃস্বপ্নের মতো ঘটনা স্পষ্ট ভেসে উঠল মুরারিবাবুর চোখের সামনে। কিন্তু এখন উজ্জ্বল রোদে ভরা সকালের পৃথিবীতে তিনি অনেক সাহসী হয়ে উঠেছেন। তাই গটগট করে হেঁটে দরজা খুলে বেরোলেন। আশ্চর্য ব্যাপার, এই দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। কে বন্ধ করেছিল? বেরিয়ে বুঝলেন রীতিমতো জঙ্গলের মধ্যিখানে এটা একটা ডাক বাংলো, একটা
কাঠের ফলকে লেখা আছে মোহনপুর ফরেস্ট বাংলো। সর্বনাশ! মোহনপুর ফরেস্ট! কলকাতা কোথায় আর কোথায় কল্যাণী? কোথায় তাকে আনা হয়েছে? একেবারে কেষ্টনগর এলাকায় এসে পড়েছেন, বাংলাদেশ সীমান্তের কাছাকাছি বললেও চলে। মোহনপুর ফরেস্টের কথা কতবার শুনেছেন মুরারিবাবু? এটা নাকি সরকারি অভয়ারণ্য, হরিণ টরিণও আছে। হরিণ থাকলে বাঘ থাকবে না তা কি করে হয়? আর বাঘ যদি থাকে ভাল্লুকই বা থাকবে না কেন? কথায় বলে না বাঘ না ভাল্লুক। তবে মুরারিবাবু এবার তার ভুতুড়ে কালো রঙের খুদে ফোর্ড গাড়িটাও দেখতে পেয়েছেন। ঘাস আর আগাছায় ভরা লনের কোনায় একটা গাছের তলায় গাড়িটা রয়েছে। দেখেই হনহন করে এগিয়ে গেলেন কাছে। গাড়িটা দিনের আলোয় দিব্যি ভালো মানুষের মতো দাঁড়িয়ে আছে। কোনো দুষ্টুমি বা ভূত পাওয়া বদমাইশি বিন্দুমাত্র লক্ষণ নেই, যেন ছুলেই ফসকা পড়বে। এমন সাবধানী ভঙ্গিতে মুরারিবাবু তার গায়ে হাত ঠেকালেন। বুঝে নিলেন দুঃস্বপ্ন নয়, সত্যি, জল জ্যান্ত সত্যি। হ্যাঁ, দিনের বেলা গাড়িটার ভুতুড়ে ব্যাপার স্যাপার থাকে না, অতএব চালিয়ে নিয়ে যেতে অসুবিধে হবে না। মুরারিবাবু উঠে বসে স্টার্ট দিতে চেষ্টা করলেন। স্টার্ট নিল না। কয়েকবার চেষ্টার পর তেলের কাঁটার দিকে চোখ পড়তেই চমকালেন। এক ফোঁটা তেল নেই। তাহলে উপায়? তাকে এই জঙ্গল থেকে পায়ে হেঁটে বেরোতে হবে ভেবে ভাবনায় পড়ে গেলেন তিনি। মনে মনে সেই অশরীরী ড্রাইভারকে গালমন্দ করতে থাকলেন। সবটুকু তেল পুড়িয়ে খামোকা এই জঙ্গল বাংলোয় তাকে নিয়ে আসার কোনো মানে হয়? আরে বাবা, এতই যদি গাড়ি চালানোর শখ, তাহলে সোজা কলকাতা নিয়ে গিয়ে তুললি না কেন? পরক্ষণে মনে পড়ে গেল অশরীরী ড্রাইভারটা যে রীতিমতো সাহেব। তখন মুরারিবাবু মুখ ফুটে তার উদ্দেশ্যে ইংরেজিতে বলে উঠলেন, গো টু হেল ইউ স্টুপিড ঘোস্ট। অমনি বাংলোর বারান্দা থেকে আওয়াজ এলো, হ্যালো বাবু, গুড মর্নিং, হাউ ডু ইউ ডু? তারপর মুরারিবাবুর ছানাওয়াড়া চোখ দেখলেন এক বুড়ো লালমুখ সাহেব, বগলে টুপি আর হাতে ছড়ি নিয়ে দাঁড়িয়ে হাসছেন। মুরারিবাবুর সব সাহস পিদিমের মতো ফস করে নেমে গেল। কাঁপা কাঁপা গলায় বললেন, গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার। আর ইউ অল রাইট বাবু? ইয়েস ইয়েস স্যার, ইয়েস স্যার। দেন প্লিজ কাম, দ্য ব্রেকফাস্ট ইজ রেডি, ইউ আর মাই অনারেস্টেড গেস্ট। হ্যাঁ, বলে কি? আমি ওর সম্মানিত অতিথি? সকালের খানা খেতে ডাকছে যে। মুরারিবাবু ভাবনায় পড়ে গেলেন। এই সাহেবই যে রাতের সেই অশরীরী ড্রাইভার, তাতে কোনো ভুল নেই। তার মানে এখন মুরারিবাবু দিন দুপুরে একটি জলজ্যান্ত সাহেব ভূতকে দেখতে পাচ্ছেন। তার সঙ্গে তার ইংরেজিতে বাক্যালাপও হচ্ছে। কিন্তু ভূতের সঙ্গে এক টেবিলে বসে ব্রেকফাস্ট খাওয়া, ওরে বাবা! কে জানে কি খাওয়াবে, কি আয়োজনই বা করেছে। সাহেব হোক আর দেশি হোক, ভূত ইজ ভূত। ভূতেরা ভুতুড়ে খাবারই খাবে। তাদের হজম হবে বা সুস্বাদু লাগবে বলে মানুষের হজম হবে বা সুস্বাদু লাগবে এমন তো কোনো কথা নেই। পেটের গন্ডগোল হওয়া যেমন স্বাভাবিক, তেমনি স্বাদটাও বিচ্ছুরি না হয়ে পারে না। তার দেরি হচ্ছে দেখে সাহেব হাত নেড়ে ফের ডাকলেন, কাম বাবু কাম, প্লিজ ডোন্ট হেরিটেজ। তার মানে চলে এসো শটান, দ্বিধা করবে না। এভাবে যখন ডাকছেন তখন যাওয়া যাক না, খিদে তো পেয়েছে। সেই কাল বেলা দুটোয় রাধাকান্ত বাবুর বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে। প্রায় 17 ঘন্টা যাবৎ পেটে দানা পানি পড়েনি। আর ভয়টা কিসের? কাল রাতে নির্জন রাস্তায় ইচ্ছে করলেই তো সাহেব ভূত ঘাড় মটকাতে পারত, মটকায়নি তো। এই দিনের বেলার ঘাট মটকানোর সাহস কি হবে ওর? অতএব যাওয়া যাক, ভূতের খাবার চেখেও দেখা যাক। এ বরং এক বিচিত্র অভিজ্ঞতা হয়ে থাকবে জীবনে।
মুরারিবাবু গটগট করে হেঁটে গেলেন হাসি মুখে। বারান্দায় উঠে হাত বাড়িয়ে দিলেন হ্যান্ডশেক করার জন্য। সাহেব কিন্তু তার ছড়ি ধরা বাঁ হাতটা বাড়িয়ে দিলেন। তখন মুরারিবাবু দেখলেন ওর ডান হাতটা কাটা, কোটের শূন্য হাতটা ঝুলছে কাঁধ থেকে, কিন্তু অদ্ভুত কায়দায় ওই হাত দিয়েই টুপিটা বগল দাবা করে রেখেছেন। এবার ছড়িটা বগল দাবা থেকে হ্যান্ডশেক করলেন। মুরারিবাবুর মনে হলো প্রচণ্ড ঠান্ডা এক টুকরো বরফ তাকে কিংবা তিনিই বরফের টুকরোকে আঁকড়ে ধরেছেন। হাত ছাড়াছাড়ি হয়ে কিছুক্ষণ মুরারিবাবুর হাত নিসাড় হয়ে রইল। ঠান্ডায় রক্ত যেন জমে গেছে। নাকি সাহেবরা শীত প্রধান বরফ পড়া দেশের লোক বলেই তাদের শরীর এমন ঠান্ডা হয়? মুরারিবাবু জীবনে কোনো সাহেবের সঙ্গে হ্যান্ডশেক করেননি। সাহেবের পিছু পিছু বাংলোর অন্য ঘরটায় ঢুকে দেখেন টেবিলে পুরনো ছেঁড়া একটা ঢাকনা, তার উপর চমৎকার লোভনীয় খাবার সাজানো আছে। স্যান্ডউইচ, ডিমের অমলেট, কলা, আপেল, আঙ্গুর পর্যন্ত রয়েছে। একটা প্লেটে সন্দেশ দেখে অবাক হলেন মুরারিবাবু। তাহলে সাহেবরাও সন্দেশ খায়? পটে সম্ভবত কফি রয়েছে। আহ, মুরারিবাবুর নোলায় জল এসে গেল। না, সাহেব ভূত হতে পারে, এবং হোক না ভূত, কি ক্ষতি? কিন্তু খাবারগুলো তো মোটেও ভুতুড়ে নয়, রীতিমতো সুস্বাদু খাবার। জটিলের হাতের সেঁকা আর পচা মাখন মাখানো টোস্ট, বাদুর চোষা কলা আর কুকুরের কানের মতো শক্ত অমলেট খেয়ে মুরারিবাবুর ঘেন্না ধরে গেছে। আর আঙ্গুর, এমন মিঠে রসের টুইটুম্বুর আঙ্গুর খেতে পাওয়া কি সহজ কথা? কফি বটে। তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছেন মুরারিবাবু, আর যতটা সাধ্য ইংরেজিতে দেশের হালচাল নিয়ে কথা বলে যাচ্ছেন। সাহেব কিন্তু কোনো জবাবই দিচ্ছেন না, শুধু ঠোঁটের কোণায় হাসি রয়েছে, এই যা। এক সময় মুরারিবাবু বললেন, স্যার, আই থিঙ্ক দ্যাট কার ইজ ইয়োর্স। সাহেব মাথাটা দুলিয়ে বললেন, ও ইয়েস বাবু। এবার মুরারিবাবু গাড়িটা কিভাবে ভোঁদা মিত্তিরের কাছে কিনেছেন, কিভাবে ওটার যত্ন আত্তি করছেন তা বললেন। তারপর ফের জানতে চাইলেন রোজ রাতে গাড়ি চেপে সাহেব কোথায় যান এবং কোথা থেকে ফিরে আসেন। সাহেব একটু হেসে জবাব দিলেন, আই কাম ইয়ার এভরি নাইট। হোয়াই স্যার? ও বাবু, দ্যাটস এ লং স্টোরি। লম্বা কাহিনী। ঠিক আছে, মুরারিবাবু না শুনে ছাড়বেন না। সাগ্রহে বললেন, প্লিজ টেল মি স্যার। এরপর সাহেব বা সাহেব ভূত যা বললেন তা সংক্ষিপ্তভাবে এই রকম। সাহেবের নাম রবার্ট বেলিংটন। এই বাংলোটা ছিল তাঁরই। পিছনে নদী আছে। আজ থেকে 60 বছর আগে এর চেয়ে বেশি জঙ্গল ছিল এখানে। কেউ আসতে সাহস করত না এই এলাকায়। শিকার করার নেশা ছিল বেলিংটন সাহেবের, তাই এখানে বাংলোটা বানিয়েছিলেন। মাঝে মাঝে এসে থাকতেন। বিয়ে করেননি। ওই ফোর্ট গাড়িটা চেপেই আসতেন বাংলোয়। একবার কলকাতা ফেরার পথে দুর্ঘটনা ঘটে যায়। রাস্তা কাঁচা ছিল তখন। আগের রাতে বৃষ্টি হয়েছিল। চাকা পিছলে গাড়িটা পাশের খাদে কাত হয়ে পড়ে। সাহেব বেঁচে যান, কিন্তু ডান হাতটা কেটে বাদ দিতে হয়েছিল। সুস্থ হওয়ার পর বাঁ হাতে স্টিয়ারিং ধরে গাড়ি চালাতেন, কোনো অসুবিধা হতো না। বাংলায় এসে রাত কাটাতেও তিনি আগের মতোই কাটাতেন। একবার হলো কি, অভ্যাস মতো কলকাতা থেকে বেরিয়ে পড়েছেন বেলিংটন। অন্ধকার রাত। কেষ্টনগরের কাছাকাছি এসে চাঁদ উঠল। সেই চাঁদের আলোয় গন্ডগোলটা বাঁধিয়ে ফেলল। চকচকে রাস্তা ভেবে গাড়ি চালিয়ে দিয়েছেন জোরে, আর ব্যাস ফের পড়েছেন গভীর খাদে। কিন্তু এবার আর শুধু একটা হাতের উপর দিয়ে গেল না, পুরো শরীরের ওপর দিয়েই গেল। তার মানে তিনি মারা পড়লেন। হ্যাঁ, মারা না পড়লে ভূত হলেন বা কেমন করে? মুরারিবাবু এবার কিছু প্রশ্ন ইংরেজিতে জিজ্ঞেস না করে পারলেন না। তার প্রশ্ন এবং সাহেবের জবাব
বাংলায় ঠিক এই রকম। আচ্ছা স্যার, ভূত তো হলেন, কিন্তু কেমন লাগে একটু বলবেন? কেমন লাগে মানে? দারুণ ভালো লাগে। যা খুশি খেতে ইচ্ছে করলেই পাওয়া যায়। বাবু খাওয়ার মতো সুখ কি পৃথিবীতে আছে? যদি ইচ্ছে করে এখনই তাজিকিস্তানের আঙ্গুর কুঞ্জের টাটকা আঙ্গুর খাবো, সঙ্গে সঙ্গে এসে যাবে, দেখবে নাকি? বলে বেলিংটন চোখ বুজে কি বিড়বিড় করলেন। অমনি সবিস্ময়ে মুরারিবাবু দেখলেন টেবিলে ঝুপ করে সদ্য ডাল ভাঙা একগুচ্ছ আঙ্গুর এসে পড়ল। সাহেব টুকটুক করে ভেঙে খেতে খেতে বললেন, ইট বাবু, ইট, খাও বাবু, খাও। সাহস করে হাত বাড়িয়ে মুরারিবাবু গালে পুড়তে থাকলেন। আহা, কি অপূর্ব স্বাদ! চাটনি বা নিউ মার্কেটের আঙ্গুর তো খেয়ে দেখেছেন? টক ভাবটা থেকেই যায়। সে তুমি যত দাম দিয়েই কেনো না বাপু, আঙ্গুর কি মিঠে, কি রসালো! আঙ্গুর খেতে খেতে সাহেব বললেন, দেখলে তো, মরে ভূত হওয়া কত সুখ। মুরারিবাবু তারিফ করে বললেন, আচ্ছা স্যার, যদি বাগবাজারের রসগোল্লা খেতে চাই? তুমি চাইলে তো হবে না বাবু, তুমি জ্যান্ত মানুষ। আমি চাইলেই পেয়ে যাব, ইচ্ছে করলেই হলো। নোলায় জল দিয়ে মুরারিবাবু বললেন, ইচ্ছে করুন না স্যার। সাহেব চোখ বুজে ফের বিড়বিড় করা মাত্র কে যেন অদৃশ্য হাতে মুখে শালপাতা আটা একটা মাটির সরা সাবধানে টেবিলে রাখল। মুরারিবাবু শালপাতা ছিঁড়ে ফেলতে আর দেরি করলেন না। আহ, অপূর্ব, খাসা, ডাগর ডাগর। সাহেবের মুখের দিকে তাকিয়ে মুরারিবাবু বললেন, রসগোল্লা ভরা রয়েছে সরাটায়। আলবাত খাবে, খেলে তবেই তো বুঝবে মরে ভূত হওয়ার কি আনন্দ। মুরারিবাবু গালে পুড়লেন, মহানন্দে মুখ নেড়ে চিবোতে থাকলেন। মন প্রাণ জুড়িয়ে গেল। এবার সাহেবকে বলে কয়ে বর্ধমানের সীতাভোগ আর মিহিদানা আনতে পারলেই জীবনটা ধন্য হয়ে যাবে। বললেন, সত্যি বটে স্যার, স্বীকার করছি, মরে ভূত হওয়ার বড় আনন্দ। কোনো দায় নেই, ঝক্কি নেই, আফিস, দৌড়াদৌড়ি, ট্রামে বাসে ঝুলাঝুলি, ঠেলাঠেলি, গুঁতোগুঁতি নেই, রোজগারের ধান্দায় মুখ চুন করে ঘুরে বেড়ানো নেই। শুধু খাও আর খাও, খেয়ে দে ঘুমো, আবার উঠে খাও, খেয়ে বেড়াতে বেরো। বেলিংটন বললেন, আর বেড়াতেও অসুবিধে নেই, মোটর গাড়ি চাও তাও পাচ্ছ, তবে মোটর গাড়িতে মরে ভূত হওয়াটা চাই, বুঝেছ তো? আমার এই ফোর্ড গাড়িটা ভাগ্যিস এই দুর্ঘটনায় আমার সঙ্গেই মারা পড়েছিল, তাই ওটা পেতে আমার অসুবিধে হয়নি। রসগোল্লার সরাটা সাবার করতে করতে মুরারিবাবু বললেন, কিন্তু স্যার, গাড়িটা ভোঁদা মিত্তিরের গ্যারেজে গেল কিভাবে? আরে সে এক কাণ্ড। গাড়ির ভাঙাচোরা যন্তর আর বডিটা কুড়িয়ে মল্লিক বাজারে কারা বেচে দিয়ে এসেছিল। তোমাদের ভোঁদা মিত্তির তাকে মাত্র 25 টাকায় কিনে জোড়া তাড়া দিয়ে আগের মতো গড়ে ফেলেছিল। লোকটার প্রশংসা করতে হয়, অবিকল আগের চেহারা ফিরিয়ে দিয়েছিল। মুরারিবাবু রসগোল্লা খাওয়া শেষ, এবার বর্ধমানের সীতাভোগ আর মিহিদানার কথাটা তুলবেন। কাচুমাচু মুখে বললেন, স্যার এবার। তাকে বাধা দিয়ে বেলিংটন বললেন, সব হবে, সব হবে, কিন্তু এবারে তাহলে স্বীকার করছো তো মরে ভূত হওয়ার মতো আনন্দ আর নেই? মুরারিবাবু উৎসাহে সাই দিয়ে বললেন, আলবাত স্যার, তার বলতে বেঁচে থাকার কোনো মানেই হয় না। অমনি সাহেব উঠে দাঁড়িয়ে বললেন, তাহলে এসো। অবাক হয়ে মুরারিবাবু বললেন, কোথায় স্যার? কেন, মরতে? মরতে? মুরারিবাবু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলেন। হ্যাঁ, না মরলে ভূত হবে কি করে? চলে এসো বাবু, দেরি করো না। আরে শুনতে যতটা লাগে ততটা কিছুই নয়, টেরই পাবে না, এসো, উঠে এসো। হ্যাঁ, মুরারিবাবু ঠিক যেন আঁতকে উঠলেন। এবার বুঝতে পেরেছেন ঝোঁকের বশে কি বলে ফেলেছেন। হায় হায় রে, খাওয়ার লোভেই এই বিপদটা ঘটল। বেলিংটন টেবিলের ওপর দিয়ে
বাঁ হাতটা বাড়িয়ে হপ করে মুরারিবাবুর একটা হাত ধরে ফেললেন। তারপর হ্যাঁচকা টান মেরে ওঠালেন তাকে। চেয়ারগুলো দুমদাম ছিটকে পড়ল। বেলিংটন প্রচণ্ড ঠান্ডা একটা হাতে তাকে হিড়হিড় করে টেনে নিয়ে বাংলো থেকে বেরোলেন। এবার মুরারিবাবু আর্তনাদ করে উঠলেন, ওরে বাবারে, মেরে ফেলল রে, বাঁচাও বাঁচাও। কিন্তু বেলিংটন তখন নিজ মূর্তি ধরেছেন, কোট প্যান্ট আর আস্ত কঙ্কাল হয়ে উঠেছেন। কঙ্কালটার হাতে হাত নেই, এই যা। এবং সেই কঙ্কালের মুন্ডুটা দাঁত কিড়মির করে হাসছে এবং বরফের চেয়ে ঠান্ডা হাড়ের আঙুলে মুরারিবাবুর লিকলিকে কবজি ধরে আছে। টানতে টানতে নিয়ে যাচ্ছে তাকে। এই বিজন অরণ্যে কেই বা তাকে বাঁচাবার জন্য আসবে? একেই তো বলে অরণ্যে রোদন। মুরারিবাবুর গলা ভেঙে গেল চেঁচাতে চেঁচাতে। তখন চুপ করলেন। বেলিংটন তাকে সেই ফোর্ট গাড়িতে ঢুকিয়ে কঙ্কালি হাস্য হেসে বললেন, এত ভয় পাচ্ছ কেন বাবু? টেরই পাবে না কিছু। মরার চেয়ে সোজা কাজ আর নেই। তবে তোমার মরার পরটা যাতে আরো ঝটপট হয় সেই ব্যবস্থা করতেই তোমায় গাড়িতে উঠালাম। চুপ করে বসে থাকো। বাঁ হাত মানে হাড়ের হাত কোটের হাতায় ঢাকা রয়েছে এবং হাতের আঙুলগুলো এবার মুরারিবাবুর পিঠ বেড় দিয়ে স্টিয়ারিং ধরেছে। অর্থাৎ মুরারিবাবু বেলিংটনের শরীরের তলায় বন্দি। গাড়ি চলতে শুরু করলো। জঙ্গলের মধ্যে এবড়ো খেবড়ো রাস্তায় ধুলো উড়িয়ে গাড়ি চলেছে। মুরারিবাবু পানের আশা ছেড়ে দিয়ে অগত্যা চুপচাপ বসে আছে কুঁজো হয়ে। বড্ড বেকায়দায় বসে থাকা, দম আটকে যাওয়ার মতো দশা। কিছু দূর চলার পর জঙ্গল শেষ হলো। একটা নদীর ব্রিজ দেখা গেল, কিন্তু কোথাও কোনো লোক নেই। মুরারিবাবু রাগে দুঃখে ভাবছেন, জেলেরাই বা নদীতে মাছ ধরতে আসেনি কেন আজ? নদীতে কি মাছের অভাব আছে? ওরা এলে মুরারিবাবু চেঁচিয়ে ডাকতেন। জেলেদের মুন্ডুপাত করতে থাকলে মুরারিবাবু একবার যদি দেখা পেতেন, সেই আশায় তাকিয়ে রইলেন। এবারে দুধারে ধুধু ফাঁকা মাঠ, কোনো রাখাল গরু টরু চড়াচ্ছে না। মুরারিবাবু এবার রাখালদেরও মনে মনে গালমন্দ করলেন। এ যেন রূপকথার সেই তেপান্তর। সেকেলে কালো ফোর্ট গাড়িটা চলেছে তো চলেছেই। ধুলোর মেঘ জমছে দুধারে। ঠা ঠা রোদ্দুর তেপান্তরে ছড়িয়ে রয়েছে উজ্জ্বল সোনার মতো, নাকি কাঁসার ঘণ্টার মতো, যেন ছুলেই ঢং করে বেজে উঠবে। নীল আকাশটা দেখাচ্ছে তপ্ত করার মতো গনগনে। হঠাৎ মুরারিবাবু দেখলেন কখন দুপাশের পাদানিতে কারা এসে দাঁড়িয়েছে। ওরে বাবা, এরাও যে কঙ্কাল, কিন্তু বেলিংটনের মতো পোশাক পরা নয়। তার মানে এরা দিশি ভূত। পাদানিতে দাঁড়িয়ে দিব্যি গাড়ি চড়ার সুখ মিটিয়ে নিচ্ছে বুঝি। নির্ঘাত এরা কলকাতার ট্রাম বাসে চড়ে আপিস যেতে সে সময় চলত। তারা জানালায় মুন্ডু বাড়িয়ে হিহি করে হাসছে এবং মুরারিবাবুকে দেখছে। মুরারিবাবু কাঠ হয়ে বসে আছে। দিন দুপুরে একই দুঃসাহস বেটাদের। দিশিভূতের কঙ্কালগুলো এবার সাহেবকে বলতে শুরু করলো, এ কে স্যার? কাকে নিয়ে যাচ্ছেন স্যার? বেলিংটন হেসে ভাঙা বাংলায় জবাব দিলেন, বাবু, তোমাদের একজন সঙ্গী হবে। আইস, তোমরাও আইস, মজা দেখিবে। এই শুনে ওরা আরো হি হি করে হাসতে থাকলো। কেউ বলল, খুব ভালো হবে, খুব ভালো হবে। একজন বলল, দেরি করছেন কেন স্যার? আরেকজন বলল, ওকে কোথায় নিয়ে গিয়ে ঘাড় মটকাবে স্যার? বেলিংটন বললেন, সবুর সবুর, একটু ছাড়া কেন আসে? আমি বাবুকে হামার কবরে নিয়ে যাচ্ছে, সেখানে নিয়ে যাবে, তারপর ইহার গলা টিপে মারবে। এক কঙ্কাল বলল, না স্যার, ওর ঘাড় মটকাবেন না, পানের তো আমাদের হাতে ছেড়ে দেবেন, এ কাজটা আমরা ভালো পারি। বেলিংটন হাসতে হাসতে বললেন, হ্যাঁ, তোমরা নেটিভ আসে, তোমরা ওভাবে মারতে পারে। আমরা ইংলিশ আসে, আমরা অন্যভাবে মারবে।
তার মানে ঘাড় মটকানোটাও দিশি ভূতের ব্যাপার। বিলিতি ভূত যখন, তখন তার ব্যাপারটা অন্যরকম হবে। কিন্তু বেলিংটন মুরারিবাবুকে তার কবরে নিয়ে যাচ্ছেন বললেন, তাহলে কি কেষ্টনগরে যে সাহেবদের কবরখানা আছে সেখানে, সেই কবরেই তাকে মারবে? মুরারিবাবু এসব কথা ভেবে একটু সাহস পেলেন। কেষ্টনগরের ধারে কাছে যেতে পারলে বাঁচার একটা উপায় মিলতে পারে। লোকজন তো সেখানে প্রচুর আছে, শহর জায়গা। রোশো সাহেব, তোমার মজা দেখিয়ে ছাড়ব। আজকালকার দেশি মানুষগুলো তো চেনো না, ভাবছো তোমার সেই ব্রিটিশ আমলের জিনিস। সাহেব দেখলেই ভয় পাবে। তখন একটা দুটো ক্ষুদিরাম ছিল, এখন অজস্র ক্ষুদিরাম। একালের ছেলেরা কি ডান পিটে তা টের পাবে এক্ষুনি। কিন্তু বেলিংটনের কথা শুনে দিশি ভূতগুলো তখন নিজেদের মধ্যে চোখাচুকি করে ইশারায় যে কি পরামর্শ করে দিল। তারপর একজন বলে উঠল, স্যার, আমাদের একটা কথা আছে। কি কথা আছে? আমরা আমাদের দেশের লোককে নিজেদের হাতে মারব, আপনাকে মারতে দেব না। বেলিংটন হেসে বললে, ও প্যাট্রোটিজ, দেশাত্মবোধ। সেই সময় দুধারে মাঠ থেকে দলে দলে আরও কঙ্কালকে দৌড়ে আসতে দেখবেন মুরারিবাবু। তারা চেঁচাতে চেঁচাতে আসছিল, কি রে, কি কি কি। তারপর তারা এসে কেউ বেনেটে, কেউ ছাদের ওপর বসে পড়ল। গাড়ির ওপরে কঙ্কাল, দুই পাদানিতে কঙ্কাল, ইঞ্জিনের ওপর কঙ্কাল। মুরারিবাবুর এবার একটা সাহস পেয়েছে। হাজার হলেও এরা দিশি ভাই, ভারতীয় ভূত। এই বিধর্মী সাহেব ভূতের কবল থেকে এরা কি তাকে বাঁচাতে পারবে? অন্তত বেলিংটনের হাত থেকে উদ্ধার করতে পারলে এই দিশি ভাই বন্ধুদের বুঝিয়ে সুঝিয়ে পৈতৃক পানটা রক্ষা করার একটা আশা জেগে উঠল মুরারিবাবুর মনে। ভাবলেন, গতিক বুঝলে বরং একখানা গরম গরম বক্তৃতা দেবেন, তাতে দেশের প্রেমের কিছু প্রচুর কথা থাকবে। হ্যাঁ, বিবেকানন্দের সেই প্রখ্যাত উক্তি জুড়ে দেবেন বক্তৃতায়, চণ্ডাল ভারতবাসী, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী আমার ভাই। আচমকা সেই সময় একটা তুমুল হুলুস ঘটে গেল। মুরারিবাবুকে কঙ্কালগুলো খামচে ধরে গাড়ি থেকে বের করে করার জন্য টানতে শুরু করলো। বেলিংটন স্টিয়ারিং সামলাবেন নাকি বন্দি ধরে রাখবেন ঠিক করতে পারছেন না, এবং গাড়ি এদিক সেদিক টলতে টলতে চলছে। তুমুল চেঁচামেচি চলছে, নাকিস্বরে স্লোগান। হাঁটতে শুরু করেছে ছাদের ওপর একদল কঙ্কাল। বেলিংটন, ভারত ছাড়ো, আভি ছাড়ো, জলদি ছাড়ো, গলা টেপা ছাড়ো, ছাড়ো, চলবে না, চলবে না, মুরারিবাবু জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সেই তুলকালাম হট্টগোলের মধ্যে গাড়িটা ঘুরে গেল। পাশে গভীর খাদ, এবং মুরারিবাবু ভয়ে চোখ বুজেই টের পেলেন ঠান্ডা ঠান্ডা হাড়ের হাতে দিশি ভূতেরা তাকে গাড়ি থেকে বের করল। তারপর তাকে চ্যাংদোলা করে তুলে মাঠের দিকে দৌড়ে চলল তারা। সেই অবস্থায় একটা প্রকাণ্ড আওয়াজ বুঝলেন, বেলিংটনের গাড়ি সেই অতল খাদে পড়েছে। মুরারিবাবু ভয়ে ভয়ে চোখ খুললেন, খুলেই বন্ধ করলেন। শুনলেন কে তাকে ডাকছে, মামা, মামা, ও মামা। ফের চোখ খুলে দেখলেন বীরু। ফিসফিস করে বললেন, আমি কোথায়? আবার কোথায়? বীরু বলল, সেবারকার মতো হাসপাতালে। মুরারিবাবু ওঠার চেষ্টা করলেন, পারলেন না, পা দুটো যেন বেঁধে রেখেছে। বললেন, আবার কি হয়েছিল বলো তো? বীরু বলল, আবার কি হবে, অ্যাক্সিডেন্ট করে কল্যাণীর মাঠে পড়েছিলে, সেখান থেকে লোকেরা হাসপাতালে নিয়ে এসেছিল। ডাক্তার বলছেন কয়েক জায়গায় হাড় ভেঙে গেছে, প্লাস্টার বেঁধে মাস 4 পড়ে থাকতে হবে বিছানায়। মুরারিবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, গাড়িটা? বীরু জানালো, গাড়িটা চুরমার হয়েছে। ভাগ্যিস মুরারিবাবু গতিক বুঝে সঙ্গে সঙ্গে লাফ দিয়ে পড়েছিলেন। গাড়িটা নয়, গাড়ির হাড়গোড় ট্রাকে চাপিয়ে আনতে গেছেন ভোঁদা মিস্ত্রি। গল্পটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করতে পারেন, আর চাইলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।
যারা নতুন বন্ধু তাদের উদ্দেশ্যে আরও একবার বলছি, যদি এইরূপ গল্প পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দিও। তাহলে আমি যেইরূপ গল্প নিয়ে উপস্থিত হব সময় মতো নোটিফিকেশান আকারে পেয়ে যাবে। আর আমার প্রত্যহ শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আরও একবার জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা। অবশ্যই আমার পাশে থাকবে সবাই এবং আমার সাথে থাকবে, আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। আর যদি কেউ গল্প শেয়ার করতে চাও তাহলে আমার ইমেল আইডিতে অবশ্যই গল্প পাঠাতে পারো। আজ এটাই থাক, পরবর্তী সময় নতুন গল্প নিয়ে উপস্থিত হচ্ছি। আর যতক্ষণ না উপস্থিত হচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।